তুমি আমার দিকে এমন করে আগাচ্ছ কেন? বর বউয়ের দিকে কেন এগোয় জানেন না আপনি? জানি, কিন্তু তুমি কি করতে চাইছো বলো? কারণ আমি আপনাকে আদর করতে চাই, আমার আদর চাই এখন। আমি তোমাকে বড় হিসেবে মানি না, প্লিজ তুমি আমার কাছে এসো না। তোমাকে দেখে আমার ভয় লাগছে। আদর করলে তো ভয় একটু লাগবেই। আজকে যদি আদর করি পরে আর ভয় লাগবে না। কাছে আসেন না ভাবি। ঈশান, আমি তোমার ভাবি হই, প্লিজ তুমি এমন কিছু করো না, তাহলে আমার অনেক ভয় লাগবে। আমি তোমায় অনেক বিশ্বাস করি, প্লিজ আমার সাথে এমন কিছু করো না। ভাবি হতেন, কিন্তু এখন আপনি আমার বউ। তাছাড়া আমি আপনাকে বউ হিসেবে মানি, তাহলে ভাবি হিসেবে মানবো কেন? আর আপনি কি আমাকে বিয়ে করেছেন দেবর বলার জন্য? হ্যাঁ। আমি বর হিসেবে মানি না তোমায়। তুমি একদম আমার সাথে উল্টাপাল্টা কিছু করবে না, তাহলে আমি সত্যি এখন চিৎকার করব আর কান্না করব। বলবো তুমি আমার সাথে উল্টাপাল্টা কিছু করছো। আপনার যা বলার আপনি বলতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না। এখন আপনি আমার বউ। আপনাকে আমি আদর করতে পারি, আর আপনি চিৎকার করলে তাতে কেউ আসবে না। সবাই ভাববে আপনি ব্যথা পাচ্ছেন, ওই জন্য চিৎকার করছেন। আচ্ছা ভাইয়া, কি আপনাকে আদর করেনি নাকি যে আপনি ব্যথা পাবেন? নাকি আপনি এখনো ভাজিন আছেন? আমার তো মনে হয় না। তার উপর আপনার যে সুন্দর ফিগার আর যে হট দেখতে আপনি, বিয়ের আগে তো আপনার বয়ফ্রেন্ড সাথেই সব হয়ে যাওয়ার কথা। ছি ঈশান, এইসব তুমি কি বলছো? তুমি এগুলো বলতে পারলে আমায়? আমি না ভাবি হই তোমার। তুমি এইগুলো আমাকে নিয়ে এরকম চিন্তা করতে পারো না, প্লিজ। আপনি আমাকে যা ভাবার ভাবতে পারেন, তাছাড়া আপনি তো দেখতে সত্যি অনেক হট। তাছাড়া ভাইয়ের সাথে আপনার কিছু না হলেও আপনার তো বয়ফ্রেন্ড ছিল, তাই না? তাহলে তার সাথে কিছু হয়নি? ঈশান, আমি ভাবি হই তোমার। তুমি আর একটা বার এসব উল্টাপাল্টা বললে আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হবো। সেটা কি খুব ভালো হবে? দেখেন, আপনি আমাকে যতই ভাবি বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, আপনাকে দেবর সাজিয়ে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন, এখন তো আমি আপনার বর। তাহলে আপনি আমার থেকে দূরে সরে যাবেন কেন? আমি তো আপনাকে ভালোবাসি, এখন আপনার থেকে আদর পেতে চাই। তাহলে আপনি আমাকে আদর করতে দিবেন না কেন? নাকি আমি দেখতে খারাপ ভাবি বলেন? আপনি তো বলতেন যে বিয়েটা করে নেবেন, তাহলে এখন আপনি আমাকে মানতে চাইছেন না কেন? নাকি আমি কোনো বাজে কাজ করেছি যার জন্য আপনি আমাকে এমন করে দূরে সরিয়ে দিতে চাইছেন? ঈশান, আমি তোমার চিন্তা ভাবনা দেখে অবাক হয়ে যাচ্ছি। একে তো তুমি আমায় নিয়ে এরকম বাজে চিন্তা ভাবনা পোষণ করছো, তারপর এমন করে তুমি মাতলামো করছো। কি খেয়েছো তুমি, বলবে একটু আমায়? তোমার হাব ভাব দেখে আমার ভালো লাগছে না। তুমি প্লিজ এরকম কথা আমাকে না বলে এগুলো বলো না। কি হয়েছে সেটা বলো। আর তুমি তো বলেছিলে বিয়েটা করবে না, তাহলে হঠাৎ বাসর ঘরে এসে এমনটা কেন শুরু করেছো? কি হয়েছে তোমার? নিজের বউয়ের থেকে কেউ দূরে সরে থাকতে পারে, আমিও পারবো না। তাছাড়া আপনাকে আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে, আর আজকে আপনাকে পুরো আমার বউয়ের মতো লাগছে। বউয়ের মতো কি? আপনি তো আমারই বউ। তাছাড়া চিন্তাভাবনা পোষণ করার কি আছে, এখানকার মেয়েরা তো এরকমই। আর ভাইয়ের সাথে তো আপনার সবই হবার কথা, কারণ 3টা মাস আপনার সাথে ভাইয়ার বিয়ে হয়েছিল। তাহলে আপনাকে কীভাবে ভার্জিন সেটা বলতে চাইছেন? তুমি আমায় যেমনটা ভাবছো আমি অতটাও বাজে মেয়ে নই। দেখো, তোমার ভাইয়া আমায় বিয়ে করেছিল ঠিক, কিন্তু সে অন্য কাউকে ভালোবাসতো। তোমার আব্বু তাকে ত্যায্য পুত্র করে দিয়েছিল। এই জন্যই তো আমাদের বিয়েটা দিয়েছিল। আমি বিয়ের 1 মাস পর জানতে পেরেছি তোমার ভাইয়া কারোর সাথে রিলেশনে আছে, কিন্তু তখন ও আমায় ইগনোর করে যেত। আমি তাকে বারবার মায়া ফেলার চেষ্টা করেছি, কিন্তু তারপরেও সে আমায় ভালোবাসেনি। আমি যখন বুঝতে পারলাম তখন বাসায় বলে দিই। আর তখন আব্বু আম্মু আমায় বারণ করেছিল। তোমার বাসায় বলতেই আম্মু বলেছিল মেয়েদেরকে তার স্বামীকে আঁচলে বেঁধে রাখতে হয়। আমিও সেটা চেষ্টা করেছিলাম, কিন্তু তার বিপরীত হবে। তোমার ভাইয়া যে বাসা থেকে চলে যাবে সেটা আমি ভাবতে পারিনি। ও তার মানে আপনি বলতে চাইছেন যে বিয়ের আগে আপনি যাই করেছেন না না করেছেন, কিন্তু ভাইয়ার সাথে আপনার কিছুই হয়নি, তাই তো? তাতে কি? বিয়ের আগে তো আপনার বয়ফ্রেন্ড ছিল, তাহলে আপনার বয়ফ্রেন্ড আপনাকে আদর করেনি, ভালোবাসেনি? ঈশান, তুমি কিন্তু বাড়াবাড়ি করে ফেলছো। আমি তোমার থেকে সিনিয়র আর ভাবি হই। আমি তোমার ভাবিকে তুমি এইসব বাজে বাজে প্রশ্ন করতে পারো না। দেখেন, আপনি এসব উল্টোপাল্টা কাজ করতে পারবেন, আর আমি আপনাকে এক প্রশ্ন করলেই দোষ। একদম আমার উপর রাগারাগি করবেন না। এখন কিন্তু আমি আপনার বর, আর আপনি কাকে ভাবি বলে দাবি করতে বলছেন? একটা সময় আপনি আমার ভাবি ছিলেন, কিন্তু আমি আপনার দেবর থাকলেও এখন আপনাকে বউ হিসেবে মানি আর আদর করতে চাই। ওই জন্যই বাসর ঘরে এসেছি। আপনি কিন্তু আমাকে আজকে আদর করতে দিবেন। অনেক ভালোবাসবো আপনাকে আজকে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বিশ্বাস করতে চাইছো না, তাহলে তোমাকে আমি আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলিয়ে দিব। আর
তুমি আমার ফ্রেন্ডগুলোর সাথে মানে কাছ থেকেই শুনবে, আমি ওদের সবার কাছে শেয়ার করতাম। আর যদি তোমার সন্দেহ হয় তাহলে তুমি সেটা চেক করে দেখতে পারো। তাছাড়া আমার কোনো ইন্টেনশন ছিল না বিয়ের আগে কারোর সাথে এরকম কিছু করার। আমার বয়ফ্রেন্ড আমায় অনেকবার বলেছিল, তাই আমি ওর সাথে ব্রেকআপ করে দিয়েছি। আর এখন তুমি যে আমায় এমন করে সন্দেহ করবে, আমি সেটা ভাবতেই পারিনি। তুমি আজকে যাকে বিয়ে করেছো সে এখনো পিওর ভার্জিন আছে, তুমি সেটা বিশ্বাস করো বা না করো। তাহলে তো হয়েই গেল। আমি যেমন বউটা চাইছিলাম তেমনটাই পেয়েছি। তারপরও ভয় পেয়ে গেছিলাম যে ভাইয়া তো আপনার সাথে সব করে নিয়েছে, কিন্তু আমার বিশ্বাস হচ্ছিল না যে ভাইয়া আপনার সাথে কিছু করতে পারে। কারণ ওই মেয়েটার সাথে ভাইয়ের বিয়ের আগে সব কিছু হয়ে গিয়েছিল, সেটা আমি কয়েকটা দিন আগেই জানতে পারলাম। আর ওই মেয়েটা এখন প্রেগনেন্ট। ভাইয়া ওকে নিয়ে দেশের বাইরে চলে গেছে, যাওয়ার আগে আমার সাথে কথা হয়েছিল। ভাইয়া বলেছিল আব্বু আম্মুকে বোঝাতে আর না হলে আপনাকে বিয়ে করে নিতে। আমি মানতে পারছিলাম না, ভাইয়ের উপর অনেকটা রাগ করেছিলাম। ভাইয়া আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল, কারণ ওই মেয়েটা নাকি সুইসাইড করার চেষ্টা করেছিল। কারণ ওই মেয়েটা বলেছিল ভাইয়া এটা করতে বাধ্য হয়েছে। এখন আপনি যদি আমাকে মেনে না নেন তাহলে আমি আর কি করব বলেন? কি করবে মানে? তুমি আমার থেকে দূরে সরে থাকার চেষ্টা করবে, আমার থেকে অনেক দূরে যাবে। আমি তোমাকে কখনো বর হিসেবে মানবো না, তোমাকে ভালোবাসতেও পারবো না আমি। পাগল নাকি পায়জামা যে আমি আমার বউকে ছেড়ে দূরে থাকবো কখনো? 22টা বছর দেরি করে বউ পেয়েছি, তার উপর বউকে দূরে সরিয়ে রাখবো কখনো? কেন? আমি তো প্রথমে আপনাকে মানতে চাইছিলাম না, কিন্তু আব্বু আম্মুকে অনেক বুঝিয়েছে, আমার বোনটা আমাকে অনেক বুঝিয়েছে, বলেছে বউকে আদর করতে হয়, ভালোবাসতে হয়, তাহলে সে লাইনে আসবে। দেখেন, আপনি যেমনই হন আমি আপনাকে বিয়ে করেছি ভালোবাসার জন্য, তাই প্লিজ আমাকে দূরে সরিয়ে দিবেন না। কিন্তু ঈশান, আমি তোমায় ভালোবাসতে পারবো না। তুমি খুব ভালো করেই জানো তোমার ভাইয়ার সাথে আমার বিয়ে হয়েছিল। আর যেই ছেলেটাকে আমি নিজের ছোট ভাইয়ের মতো ভেবে এসেছি, তাকে কি করে নিজের স্বামীর জায়গাটা দিব আমি? তুমি এত সহজে কি করে বদলে গেলে? তুমি না বলতে যে তুমি আমায় বিয়ে করবে না, তাহলে এখন আবার এমনটা কেন করছো? এসব উল্টাপাল্টা কেন বলছো? তুমি কি খেয়ে এসেছো সেটা তো বলো। আপনার যা হবার আপনি ভাবতে পারেন। আমি আজকে আপনার প্রেমে পাগল হয়ে গেছি, প্রেমে মাতাল হয়ে গেছি। আপনার আদর আমার চাই, আপনাকে আমি কাছে পেতে চাই, অনেক বেশি ভালোবাসতে চাই। প্লিজ আমাকে আটকাবেন না, না হলে আমাকে জোর করে সবটা করতে হবে। আর আটকাবেন কি? আজকে আপনি চাইলেও আমাকে আটকাতে পারবেন না, তাহলে সেটা আপনার জন্য খুব খারাপ হবে। আমি জোর করে আপনাকে আদর করব, ভালোবাসবো। তুমি আমার সাথে এমনটা করতে পারো না। তুমি আমাকে আমি ভালো মনে করেছিলাম তোমায়। আর তুমি যদি এমনটা করো, তোমার উপর যেটুকু বিশ্বাস আমার আছে সেটুকু বিশ্বাসও হারিয়ে যাবে। আমি তো এটাই বুঝতে পারছি না যে আপনার আমার উপর থেকে বিশ্বাসটা হারিয়ে যাবে কেন। আমি না এখন আপনার স্বামী, আমি আপনাকে আদর করতেই পারি। তাছাড়া আমি তো আপনাকে ভালোবাসি ফেলেছি। আপনি জানেন না আপনাকে প্রচণ্ড পরিমাণে আমার কাছে পেতে ইচ্ছে করছে। প্লিজ একটু কাছে আসেন না, এভাবে আটকে দিয়েন না আমাকে। তোমাকে আর কত বোঝাতে হবে যে আমি এটা করতে পারবো না? তুমি খুব ভালো করেই জানো যে আমি তোমাকে ছোট ভাইয়ের মতো দেখি। আমাদের মাঝে দেবর ভাবি সম্পর্ক। তোমার আমার মাঝে তাহলে তুমি করে বলতে পারছো এইরকম কথা? কি করে বললে তুমি? তুমি কেন বুঝতে চাইছো না? আমি তোমায় কখনো স্বামীর অধিকারটা দিতে পারবো না। শুধু শুধুই পাগলামো করে তুমি আমার বিয়েটা করলে। তোমাকে আমি বোঝাতে পারলাম না, এটা সম্ভব না ঈশান। বারবার এসব কথা বলে আমাকে রাগিয়ে দিয়েন না প্লিজ। তারপর উল্টাপাল্টা কিছু একটা করে ফেললে তখন কিন্তু আপনারই খারাপ লাগবে। সেটা কি খুব বেশি ভালো হবে বলেন? আমি জানি আপনার কোথাও কোনো রিলেশন ছিল না, তাহলে কেন আমাকে স্বামী হিসেবে মেনে নিতে পারবেন না বলেন? কি সমস্যা আপনার আমাকে মেনে নিতে? বললামই তো, তোমার আমার মাঝে দেবর ভাবির সম্পর্ক ছিল, তাহলে কি করে মেনে নিব আমি তোমায়? আমি তো বলেই দিলাম এসব মেনে নেওয়া সম্ভব না, তারপরেও কেন বুঝতে চাইছো না তুমি? তুমি বুঝতে পারছো না আমি তোমায় ভালোবাসতে পারবো না, আর না তোমাকে নিজের সাথে মিশিয়ে নিতে পারবো। শুধু শুধুই তুমি এই বিয়েটা করলে আর আমায় এখন এরকম বাজে পরিস্থিতির মুখে ফেললে। তার মানে আপনি আমাকে কাছে পেতে চান না? আচ্ছা, ভাইয়ের মতো আমিও যদি আপনার থেকে হারিয়ে যাই তাহলে তখন কি করবেন আপনি? ঈশানের মুখে এমন কথা শুনে আদ্রিতা অসহায়ভাবে ওর মুখের দিকে তাকিয়ে রইল। আদ্রিতার মুখটা নিমিষের মধ্যেই কালো হয়ে গেছে। ঈশান বুঝতে পারলো আদ্রিতা ভেতরে একটা খারাপ লাগা কাজ করছে। এমনিতেই প্রথমবার ভাইয়াকে বিয়ে করার পর যখন ওর ভাইয়া ওদেরকে ছেড়ে চলে গেছে তখন আদ্রিতা অনেকটা আপসেট ছিল, অনেক কান্নাকাটি করেছিল। আদ্রিতার মুখটা কালো দেখে ঈশান বলতে লাগলো,
সামান্য একটু কঠোরতা সহ্য করতে পারলেন না, তাহলে যদি সবসময় এরকম ইগনোর করে দূরে সরিয়ে দেন, তখন আমি আপনার থেকে দূরে সরে যাব। যদি ভাইয়ার মতো অন্য কারো প্রতি আসক্ত হয়ে পড়ি, সেটা মেনে নিতে পারবেন না। কখনো আমাকে কাছে পাবেন না, তখন আর শত চাইলেও আমাকে আর নিজের করে পাবেন না। ভালোবাসাটাকে আগলে রাখতে হয়, সেটা কি আপনি জানেন না? তাহলে ন্যাকামিটা করেন কেন? আদ্রিতা মাথা নিচু করে রইল। ঈশান দুলতে দুলতে একটা জায়গায় গিয়ে বসে পড়লো আর বলল, সত্যি করে একটা কথা বলেন তো, আমার কি দোষ ছিল এতে? আমার কি ইচ্ছে করে না নিজের বউকে ভালোবেসে কাছে টেনে নিতে, তাকে আদর করতে, নাকি তাকে কাছে পাওয়ার কোনো অধিকার আমার নেই বলেন? ঈশান আমি জানি আমার দোষ এটাই যে আমি আপনার জুনিয়র, আপনার দেবর ছিলাম। আপনার থেকে আমার মাত্র 3টা বছর ডিফারেন্স। তাহলে কেন আপনি আমাকে ভালোবাসতে পারবেন না? কি এমন অন্যায় করেছে আমি যার জন্য আপনি আমার স্বামীর অধিকার দিতে পারবেন না? আচ্ছা, আপনার তো সময় নিলে পারেন, তারপর আপনি সেটা করতে চাইছেন না। কি এমন সমস্যা আমার মধ্যে? আমি দেখতে খারাপ, বাজে ছেলে, যার জন্য আপনি আমাকে ভালোবাসতে পারবেন না? তাহলে বিয়ে করেছিলেন কেন? আমার কি কোনো ইচ্ছে স্বপ্ন থাকতে পারে না? 22টা বছর ধরে নিজের মধ্যে ভালোবাসাটাকে জমিয়ে রেখেছি। কখনো কাউকে ভালোবাসিনি, শুধু বউকে ভালোবাসবো বলে। আর এমন একজনকে বিয়ে করলাম যে কিনা কিছুদিন আগেও আমার ভাইয়ের বউ ছিল। আর ভাইয়া এরকম একটা পরিস্থিতিতে ফেলে তার বউকে আমাকে বিয়ে করতে বাধ্য করলো। এই দোষটা কি আমার বলেন? আমি তো পরিস্থিতিটাকে মেনে নিয়েছিলাম, ভাগ্যটাকে মেনে নিয়ে আপনার সাথে সবটা নতুন করে সাজানোর চেষ্টা করেছিলাম। আপনি কি করলেন? আমার সবটা ভেঙে দিলেন। আমি বাসর ঘরে আসতেই আপনি আমাকে এমন রিজেক্ট করলেন। আসলে ভালোবাসাটা আমার জন্য না। আমি যদি আর 10টা ছেলের মতো বখাটে হতাম, তাহলে আপনি ঠিকই আমাকে ভালোবাসতেন। আমার মধ্যে না কোনো বাজে নেশা আছে, না কোনো মেয়ের সাথে আমি রিলেশনে আছি। আসলে কি বলেন তো, আমি না এখন আপনার থেকে কেন জানি দূরে থাকতে পারছি না, আর আপনি আমাকে এমন করে দূরে সরিয়ে দিচ্ছেন। ঈশান প্লিজ এইগুলো বলো না, আমি এগুলো শুনতে পারছি না, প্লিজ এসব বলো না। আজকে এগুলো আপনাকে শুনতেই হবে। আপনি যদি আমাকে বিয়ে নাই করবেন, তাহলে কালকে রাতেও আমাকে বলতে পারতেন আমি বিয়েটা করতাম না। সেটা না করে ঢং দেখিয়ে বিয়েটা করলেন, কিন্তু এখন আমাকে মানতে পারবেন না বলছেন। আমার কি কোনো ইচ্ছে স্বপ্ন নেই, নাকি আমার স্ত্রীর কাছে থেকে আমার কোনো চাহিদা থাকতে পারে না বলেন? ছি, তোমার চিন্তা ভাবনা এতটা বাজে? তুমি এইসব চিন্তা আমায় নিয়ে করতে পারো? কি করে পারো ঈশান? হ্যাঁ জানি আমি বাজে, আমি ফাজিল একটা ছেলে, ওই জন্য কেউ আমাকে কখনো ভালোবাসেনি। আমার চেহারাটা বাজে, ওই জন্য আপনি আমাকে ভালোবাসতে চাইছেন না তো? কিন্তু দেখবেন একটা সময় আপনি নিজে থেকে আমাকে ভালোবাসতে চাইবেন, তখন না অনেক বেশি দেরি হয়ে যাবে। হয়তো দূরে কোথাও হারিয়ে যাব, না হলে অন্য কারো মায়ায় পড়ে যাব। আমি আর এইভাবে নিজেকে কষ্ট দিব না। অনেক নিজের ভালোবাসাটাকে নিজের মধ্যে জমিয়ে রেখেছি, তারপরও কারো মাঝে সেটা বিলিয়ে দিইনি শুধু বউকে ভালোবাসবো বলে। আর আজকে বাসর ঘরে আসার পর আপনি এমন কিছু বলবেন, এসব কথা শোনার পর মনে হচ্ছে এই বিয়েটা না করাটাই আমার জন্য শ্রেয় ছিল। ঈশানের এরকম ধারা কথা শুনে আদ্রিতা ফ্যাল ফ্যাল করে ওর মুখের দিকে তাকিয়ে রইল। আদ্রিতা বুঝতে পারছে ঈশান ওর কথাগুলো শোনার পর কতটা কষ্ট পেয়েছে, যার জন্য এইসব কথা বারবার বলেই যাচ্ছে। ঈশান জানে আদ্রিতা এত সহজে ওকে কাছে আসতে দেবে না, না ওকে আদর করতে দিবে, যার জন্য ঈশানের প্রচণ্ড পরিমাণে রাগও হচ্ছিল। তার উপর ঈশান এরকম একটা নেশার ওষুধ খেয়েছে, যার জন্য ওর ভিতর খুব উত্তেজনা কাজ করছে। ঈশান একটা নেশার দৃষ্টিতে আদ্রিতার দিকে তাকিয়ে আছে, আর যদিও ওকে বারণ করে চলেছে, তাই ঈশান বেশ কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল। তারপর একটা সময় ওর অনেকটা কাছে চলে গেল। আদ্রিতা পেছাতে পেছাতে দেয়ালের সাথে ঠেকে গেল। ঈশান আদ্রিতাকে জোর করে কাছে টেনে নেয়। আদ্রিতা একদম ভয় পেয়ে চুপসে গেছে। ঈশান আলতো করে ওর ঠোঁটের উপর আঙ্গুল দিয়ে স্লাইড করে বলল, কোনো কথা নাই, আজকে রাতে শুধু আমি আর আপনি, আপনি আর আমি দুজন দুজনকে ভালোবাসবো। আপনি তো ভাইয়ার আদর পাননি, আজকে দেখবেন আমি আপনাকে কত ভালোভাবে আদর করে দিই। আপনার ভালো লাগবে, প্লিজ আমাকে আটকাবেন না। আর আমি তো আপনার স্বামী, কী করে আটকাবেন আমাকে? আমি জানি আপনি কখনো আমাকে আটকাবেন না। হ্যাঁ, এটা ঠিক যে মেনে নিতে সমস্যা হবে, তারপরও আজকে আদর করে দেখেন, আপনি আমাকে ভালোবাসতে শুরু করবেন। ঈশান প্লিজ আমার সাথে এমন করো না। তুমি জানো আমি তোমার ভাইয়ের বউ ছিলাম, তাহলে তুমি কেন আমার সাথে এমন মিসবিহেভ করছো? তুমি আমায় একটু সময় দিবে না? প্লিজ এরকমটা করো না, আমি জানি তুমি এমনটা কখনো করবে না। কেন করব না? নিজের বউয়ের সাথে না করলে কার সাথে করব? আর আপনি বারবার ভাইয়ের কথা বলছেন, আপনি তো ভাইয়াকে ভালোবাসতেন না, ভাইয়ের ভালোবাসা পাননি। রিসেন্টলি আপনার ব্রেকআপ হয়েছিল, এজন্য ভাইয়াকে জোর করেননি আপনার সাথে কিছু করার জন্য। তাহলে আপনি তো আমাকে ভাইয়ের সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পরেও আপনি কেন ভালোবাসতে পারবেন না বলেন? ঈশানের কথাগুলোতে আদ্রিতার দিকে একদম চুপচাপ হয়ে গেল।
ওর বলার মতো আর কিছুই নেই। এবার ঈশান ওর ঠোঁট জোড়া আলতো করে আদ্রিতার কপালে ছোঁয়ালো। আদ্রিতা চোখ জোড়া বন্ধ করে নিল। ঈশান ওর সারা মুখে কিস করতে লাগলো, যার জন্য আদ্রিতা ওকে আটকানোর চেষ্টা করলে ঈশান ওর হাতগুলো পেছনের দিকে নিয়ে আটকে দিয়ে তারপর এক হাতে ওর মুখের পাশে রেখে তারপর ওর ঠোঁট জোড়া দখলই করে নিল। আদ্রিতা কোনো উপায় না পেয়ে একদম জড়সড় হয়ে গেল। আজকে প্রথম কোনো পুরুষের স্পর্শ আদ্রিতার ঠোঁটে পড়ল। ওর শরীরের মধ্যে যেন এক প্রকার কারেন্ট বয়ে গেল। ও একদম পাথরের মতো দাঁড়িয়ে আছে। ঈশান ওর ঠোঁটে পাগলের মতো কিস করতে শুরু করে। আদ্রিতার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ও জানতো না এমন করে ঈশান ওকে স্পর্শ করতে শুরু করবে। ঈশানের আব্বু আম্মু আদ্রিতাকে অনেক বুঝিয়েছে আর আদ্রিতাকে বিয়ে করে নিতে বলেছে। আর আদ্রিতা ওর ভাবি হলেও দেখতে অসম্ভব সুন্দরী। তার উপর রিসেন্টলি কয়েকদিন আগেই ঈশানের ভাইয়া অন্য একটা মেয়ের সাথে পালিয়ে গেছে, কারণ ঈশানের আব্বু যখন ভাইয়ার সম্পর্কে জানতে পারে ও অন্য কোথাও বিয়ে করেছে আর সেই মেয়েটা এখন প্রেগনেন্ট, মেয়েটা সুসাইড করার চেষ্টা করেছে, তখন আব্বু ভাইয়াকে ত্যায্য পুত্র করে দিতে চাইলে ভাইয়া ওই মেয়েটাকে নিয়ে দেশের বাইরে চলে যায়, যার জন্য ঈশান প্রচণ্ড পরিমাণে রেগে যায়। ও ওরকম একটা কর্মকাণ্ডে আর শেষ পর্যন্ত সম্মান বাঁচানোর দায়িত্ব পড়ে ঈশানের ঘাড়ে। আর আদ্রিতাকে ঈশানের বিয়ে করতে হয়। ঈশান আর আদ্রিতা দুজনেই বারণ করছিল। তারপর একটা সময় আব্বু অনেক রিকোয়েস্ট করাতে আর ঈশানের বোন ওকে বোঝাতেই ঈশান ভাবে বিয়েটা করে নেবে আব্বু সম্মান বাঁচাতে। আর রাতে যেন ওদের মাঝে কিছু একটা হয় তার জন্য ঈশানের ছোট বোন প্ল্যান করে ওকে একটা নেশার ওষুধ খাইয়ে দিয়েছিল, যেন আদ্রিতা ওকে ছেড়ে যেতে না পারে। কারণ আদ্রিতা বিয়েতে রাজি ছিল না, শুধু আব্বুর রিকোয়েস্টে রাজি হয়েছিল। ওরা চেয়েছিল ওদের যেন একটা বেবি চলে আসে, সেটা খুব শীঘ্রই। আদ্রিতা যেন ওদের ছেড়ে যেতে না পারে। এই জন্য আম্মু আর ঈশানের বোন ওকে দুধ খাওয়ানোর নামে দুধের সাথে মিশিয়ে একটা নেশার ওষুধ খাইয়ে দেয়। ওষুধটার কাজ শুরু করতে আরম্ভ করলেই ঈশানের বোন ওকে বাসর ঘরে পাঠিয়ে দেয়। ঈশান বাসর ঘরে এসে দেখে আদ্রিতা বিছানার উপর ঘুমটা দিয়ে বসে আছে। তারপর যখন উঠে এসে ওকে সালাম করতে যায় তখন ঈশান ওকে উঠিয়ে নেয়। তারপর বুকের সাথে জড়িয়ে ধরতেই আদ্রিতা ওকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে সরে গেল। তখন ঈশান আর আদ্রিতার মাঝে কী কথা হলো সেটা তো আপনারা জানতেই পারলেন। তো ঈশান আদ্রিতার ঠোঁট জোড়া ছেড়ে দিয়ে ওর সারা মুখে কিস করতে শুরু করে। তখন আদ্রিতা ওকে সরানোর জন্য বলতে শুরু করে, ঈশান ছাড়ো আমায়, তুমি আমার সাথে এমন করতে পারো না। তো তুমি তো আমায় কয়েকটা দিন সময় দিবে, আমায় একটু মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার দরকার। তুমি সেটা না করে এরকম কেন করছো? ছাড়ো আমায়। মানসিকভাবে তৈরি হওয়ার জন্য অনেক সময় পাবেন। আজকে আমার আদর করতে ইচ্ছে করছে আপনাকে। আপনাকে কেউ আদর করেনি। আমি আমার ভার্জিন বউটাকে আজকে অনেক আদর করব, পরিপূর্ণতায় ভরিয়ে দেব। প্লিজ আমাকে বাধা দিয়েন না, তাহলে কিন্তু আপনারই কষ্ট হবে। আপনি আমাকে বুকের সাথে জড়িয়ে ধরে রাখেন, আমার সাথে রেসপন্স করেন, দেখেন আপনার ভালো লাগবে। আদ্রিতা কিছু বলে ওঠার আগেই ঈশান ওকে কোলে তুলে নিল, তারপর বেডে শুয়ে দিল। আদ্রিতা কিছু বলার আগেই ঈশান ওর সারা মুখে, নাকে, কানে, গলায় আর ঘাড়ে কিস করতে লাগলো। আর আদ্রিতা ভাবছে এই পাগলটাকে এখন কি করে শান্ত করবে, হয়তো পারবে না। আর এখন ঈশান ওর স্বামী, তাই চাইলে ওকে আটকানো সম্ভব না। আর আদ্রিতা ঈশানের শরীরের উত্তাপেই বুঝতে পারছিল ও হয়তো নেশা করে আসছে, না হলে যে ছেলেটা ওর সাথে ভালোভাবে কথাই বলতে পারতো না সেই ছেলেটাই আজকে ওকে এমন করে স্পর্শ করছে। ঈশান পুরো মাতাল মাতাল হয়ে আছে। আর আদ্রিতা যদি এখন ওকে আটকানোর চেষ্টা করে তাহলে হয়তো প্রচণ্ড পরিমাণে রেগে যাবে, তাহলে ঈশান ওর সাথে সবটাই করতে পারে। তাই আদ্রিতা চুপ করে রইল। ঈশানও সুযোগ পেয়ে আদ্রিতাকে আদরের মাত্রা বাড়িয়ে দিল। আদ্রিতার নিঃশ্বাসটা ভারী হয়ে আসছে, ওর বুকটা ক্রমশই ওঠানামা করছিল। আদ্রিতার গরম নিঃশ্বাসের শব্দে ঈশান বুঝতে পারছিল ও প্রচণ্ড পরিমাণে উত্তেজিত হয়ে গেছে। তার উপর প্রথম কোনো পুরুষ ওকে স্পর্শ করেছে। ঈশান আদর করতে করতে নিচের দিকে নামলো। তারপর হুটহাট করে আদ্রিতার বুকের উপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে দিতেই ও চোখ জোড়া বন্ধ করে নিল। ঈশানও সাথে সাথেই আদ্রিতার বুকের উপর ডিপলি কয়েকটা কিস করে দিল। ঈশানের স্পর্শে আদ্রিতার মধ্যে অজানা এক শিহরণ বয়ে গেল। ও প্রচণ্ড পরিমাণে কেঁপে উঠল। আদ্রিতা আর থাকতে না পেরে ঈশানকে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরলো। আদ্রিতা থেকে প্রথম কোনো রেসপন্স পেয়ে ঈশানও বুঝতে পারলো এখন আর আদ্রিতা চাইলেও ওকে বাধা দিতে পারবে না। তাই ঈশান আদ্রিতার শরীর থেকে সব কাপড়গুলো সরিয়ে দিয়ে কিস করতে লাগলো। ঈশানের প্রতিটা স্পর্শে আদ্রিতা কেঁপে কেঁপে উঠছিল আর দুই হাতে ঈশানের চুলগুলো আঁকড়ে ধরছিল। ও অনেকটা উত্তেজিত হয়ে গেছিল।
এমন পাগল করা স্পর্শগুলো আদ্রিতা সহ্য করতে না পেরে দাঁত দিয়ে ঠোঁটজোড়া কামড়ে ধরলো। আদ্রিতা রেসপন্স না করলেও ঈশানকে আর আটকানোর চেষ্টা করছে না। ঈশান পুরো উত্তেজিত হয়ে গেছে। তারপর একটা সময় নিজেও শরীর থেকে সবটা খুলে ফেললো। তারপর আদ্রিতাকে আবার আদর করতে শুরু করলো। ঈশানের আদরের মাত্রাটা আস্তে আস্তে দ্বিগুণ হয়ে যাচ্ছে। আদ্রিতা আর থাকতে না পেরে রেসপন্স দিতে আরম্ভ করলো। তো একটা সময় ঈশান কিস করতে করতে আদ্রিতার নাভি অবধি চলে আসে। তারপর নাভির দিকে বেশ কিছুক্ষণ ধরে তাকিয়ে রইল। আদ্রিতার কিউট আর হট নাভিটা ঈশানকে আরও উত্তেজিত করে দিচ্ছিল। ঈশানের স্পর্শ না পেয়ে আদ্রিতা চোখ খুলল। ঈশান ড্যাব ড্যাব করে ওর নাভিটার দিকে তাকিয়ে আছে। এবার ঈশান আদ্রিতার মুখের দিকে তাকালো, তখনও বলল, কি দেখো এমন করে? আপনার নাভিটা না অনেক কিউট আর হট, আর নাভির পাশে তিলটা না এত বেশি হট লাগছে যার জন্য আদর করে ভরিয়ে দিতে ইচ্ছে করছে। আদ্রিতা উত্তেজনার ঘোরেও ঈশানের কথাতে লজ্জা পেয়ে পুরো লাল হয়ে গেল। ও কিছু বুঝে ওঠার আগেই ঈশান নাভিতে নাক ডুবিয়ে দিল। আদ্রিতা এবার ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। ও বারবার ঈশানের চুলগুলো শক্ত করে দুই হাতে খামচে ধরলো। পুরো রুমটা জুড়ে শুধু দুজনের নিঃশ্বাসের শব্দটাই ভেসে বেড়াচ্ছে। ঈশান আদ্রিতার নাভিতে কয়েকটা ডিপলি কিস করলো আর সাথে অসংখ্য লাভ বাইট দিল। তাতেই আদ্রিতা ঈশানকে আরো শক্ত করে ওর নাভির সাথে চেপে ধরলো। তারপর ঈশানও আর দেরি না করে আদ্রিতাকে ভালোবাসার গভীর স্পর্শ দিতে লাগলো। ওর প্রথম স্পর্শটা পেতে আদ্রিতা একদম শিউরে উঠল আর ওকে শক্ত করে আঁকড়ে ধরলো। আদ্রিতার নখগুলো ঈশানের পিঠে বসে যাচ্ছে, সেদিকে ওর কোনো খেয়াল নেই। ঈশান শুধু ওকে স্পর্শের উপর স্পর্শ দিয়ে যাচ্ছে আর পুরো রুমটা জুড়ে শুধু দুষ্টু মিষ্টি কিছু শব্দ ভেসে বেড়াতে লাগলো। আর আদ্রিতা না চাইতেও ওর দেবর জুনিয়র মাতাল বরটাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। তারপর একটা সময় ঈশান ক্লান্ত হয়ে আদ্রিতার বুকেই মাথা দিয়ে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। আদ্রিতা কেমন যেন ওর মুখের দিকে তাকিয়ে রইল। তারপর দুজনের উন্মুক্ত শরীরের দিকে তাকিয়ে তারপর কোনো রকমের একটা চাদর টেনে নিয়ে ঈশানকে ওইভাবেই জড়িয়ে ধরে রেখে ওর চুলের মধ্যে একটা হাত দিয়ে খেলা করতে লাগলো আর চোখে জল ফেলতে লাগলো। আদ্রিতা ভাবতেও পারেনি আজকে ওর লাইফে এমন কিছু ঘটে যাবে। ভেবেছিল ঈশান হয়তো ওর কথাটা মানবে, কিন্তু ঈশান নেশা করে আসছে সেটাও জানতো না। আর তারপর ওর সাথে এমন কিছু করবে সেটা ধারণার বাইরে ছিল। আদ্রিতা সারাটা রাত আর ঈশানকে সরানোর চেষ্টা করছিল না। ওর মনে শুধু একটু আগে ঈশানের বলা কথাগুলো মনে পড়তেই ভাবছিল, ঈশান তো ঠিকই বলেছে, ও তো এখন আমার স্বামী। আমি চাই বা না চাই, ও তো আমার, মেনে নিতেই হবে আমার ওকে। আজকে হোক কিংবা কালকে হোক, ওকে তো আমাকে ভালোবাসতেই হবে। আর তাছাড়া আমার থেকে ওর এইটুকু ডিজার্ভ থাকতেই পারে, এটা সাধারণ একটা বিষয়। তাহলে আমি কেন ওকে এমন রিয়েক্ট করছি? এই জন্যই কি ওকে মেনে নিতে পারছি না? কারণ ও আমার দেবর ছিল, আমার বরের ভাই ছিল, ছোট ভাই। কিন্তু এখন তো ওই মানুষটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সে আমায় ঠকিয়েছে, তার জন্য আমি অন্যের ভালোবাসাটা কেন নষ্ট করব? যে আমায় কষ্ট দিয়েছে তার দেয়া কষ্টটা আমি আরেকজনকে কেন দিব? হ্যাঁ, ওকে হয়তো মেনে নিতে আমার কষ্ট হবে, কিন্তু আজকে যে ও যেটা জোরপূর্বক করেছে, এটা না করলে বুঝতেই পারতাম না। স্বামী স্ত্রীর মাঝে এত ভালো মুহূর্ত থাকতেই পারে, তাছাড়া একটা স্বামী তার বউকে এরকম করে ভালোবাসতেই পারে। আর যখন আমার কাছে আসলো তখন এত বেশি অস্বস্তি লাগছিল। তাহলে এখন এরকমটা কেন হচ্ছে? আমি মানে ওকে আমার কাছ থেকে সরিয়ে দিচ্ছি না, তাহলে কি ওকে আমি ভালোবাসতে পারবো? আচ্ছা, যখন আমায় আদর করছিল তখন তো আমি ওকে সরিয়ে দিতে পারলাম না। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। ওকে ভালোবাসতে পারবো নাকি দূরে সরিয়ে দিব? তাছাড়া এখন আমার হাজবেন্ডও, আমি কি করে ওকে দূরে সরিয়ে দিব? তার উপর আব্বু আম্মু আমায় এত বেশি ভালোবাসে, নিজের মেয়ে ভাবে। আমি কি করে কষ্ট দিই, যার জন্য এরকম একটা পরিস্থিতিতে এই বাড়িতে আবারও দ্বিতীয়বার বউ করে এনেছে। তাহলে কেন আমি ওকে মেনে নিতে পারবো না? এত ভালোবাসা যারা আমায় দিয়েছে তাদের ছেলেকে আমি কি করে কষ্ট দিব? আদ্রিতা এরকম করে ভাবছিল, ওর চোখ দিয়ে পানি পড়ছিল। ভাবতে ভাবতে অনেকটা রাত গভীর হয়ে যায় আর আদ্রিতাও ঈশানকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন জানালার গ্লাস ভেদ করে ভোরের মিষ্টি রোদের আলো এসে আদ্রিতার মুখে পড়ল। আদ্রিতার ঘুমটা ভেঙে গেল। ও চোখ জোড়া খুলতেই বুকের উপর কিছু ভারী একটা অনুভব করলো। দেখলো ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে আর বাচ্চাদের মতো ওর বুকে মুখ গুজে আছে।
আদ্রিতার মুখে আপনা আপনি একটা হাসি ফুটে উঠল। আবার পরক্ষণেই কালকে রাতের কথা ভাবতেই ওর হাসি মাখা মুখটা লজ্জায় একদম লাল হয়ে গেল। খেয়াল করলো ঈশান ওকে এত শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে, যার জন্য মনে হচ্ছে ওর বুকের মধ্যে ঢুকে যাবে। আদ্রিতা কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে রইল। আদ্রিতা বারবার কালকের কথা ভেবেই লজ্জায় পুরো লাল হয়ে যাচ্ছিল, কারণ কালকের রাত্রে ঈশান ওকে এত বেশি আদর করেছে যেটা আদ্রিতার কল্পনাতেও ছিল না। ঈশান ওকে এত বেশি গভীরভাবে স্পর্শ করেছিল যে মুহূর্তটাকে আদ্রিতাকে কখনোই বলতে পারবে না। আদ্রিতা খেয়াল করলো ঈশানের পুরো মুখে আর সারা শরীরে লিপস্টিকের অসংখ্য ছাপ, যেটা দেখে ওর বুঝতে বাকি রইল না কালকে রাত্রে কি একটা কাজ করে ফেলেছে। সাথে সাথে ওর মুখটা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। এবার আদ্রিতা নিজে নিজেই বলতে আরম্ভ করলো, ইস, এগুলো কখন করলাম? এগুলো যদি এখন এই পিচিটা দেখে তাহলে তো পুরো লজ্জায় ফেলে দিবে। ও তো প্রশ্নের উপর প্রশ্ন করেই যাবে, বলবে আমি ওকে ভালোবাসি না, তাহলে ও আমায় স্পর্শ করলো, তখন কেন আমি ওকে আটকে দিলাম না? এসব বলে তো পিচিটা লজ্জায় ফেলে দিবে আরো। কি করে পারলাম আমি এমন একটা কাজ করতে? আদ্রিতা কথাগুলো ভাবছে আর লজ্জা মাখা হাসি দিচ্ছে। আবার পরক্ষণে ওদের কয়েকদিন আগেকার সম্পর্কের কথাটা ভেবে মুখটা কালো হয়ে গেল। আর কালকে রাতে ঈশান যে ওকে জোরপূর্বক কাছে টেনে নিয়েছে সেটা ভেবেই আদ্রিতা কিছুক্ষণ চুপ করে রইল। ঈশান ঘুমিয়ে আছে আর আদ্রিতার মনে হলো এখন ফ্রেশ হওয়া দরকার। প্রায় 8টা বেজে যাচ্ছে, কিন্তু পিচ্ছিটা ওকে ছাড়ছেই না। তাই আদ্রিতা ঈশানকে একটু ধাক্কা দিয়ে ডাকতে লাগলো। ঈশান, এই ঈশান, আর তুমিও সবটা দেখেছো, এখন আর নতুন করে দেখার কি আছে? মানে কি বোঝাতে চাইছেন কি আপনি? আমি কিন্তু কিছু করিনি। তুমি করেছো, এখন নাটক করো না তো। আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো, কালকে রাতে কি খেয়েছিলে? কি হয়েছিল তোমার? ওইরকম মাতলামো কেন করছিলে? আদ্রিতার মুখে এমন কথা শুনে ঈশান ধপাস করে বিছানায় পড়ে গেল। ওর মনে হতে লাগলো যে হয়তো কিছু একটা খেয়েছিল। ঈশান ভাবতে লাগলো কি খেয়েছিল। তার উপর হুটহাট করে মনে হতে লাগলো যে রুমে আসার আগে ওর বোন ওকে 1 গ্লাস দুধ খাইয়ে দিয়েছিল, আর দুধের সাথেই হয়তো কিছু একটা ছিল, কারণ দুধটা খাওয়ার পর থেকেই মাথাটা কেমন ঝিমঝিম করছিল। ঈশানের মনে হতে লাগলো শেষ পর্যন্ত ছোট বোন ওর সাথে এমনটা করলো। তাই ঈশান বেশ কিছুক্ষণ বসে থেকে বলতে লাগলো, আসলে কালকে একটু ড্রিঙ্কস করেছিলাম, ওই জন্য হয়তো এরকমটা হয়েছে। ছি, কি বলো তুমি এগুলা? তুমি আবার ওইসব ছাইপাশ খাওয়া শুরু করেছো কবে থেকে? দেখো, কালকে যেটা করেছো করেছো, ভুলেও যদি আর এসব খেয়ে আমার কাছে আসবে না একদম। আদ্রিতা কথাগুলো রাগী মুখ নিয়েই বলল, যার জন্য ঈশানের হুটহাট করেই মনে হলো কালকে রাত্রে হয়তো ওদের মাঝে কিছু একটা হয়েছে। না হলে আদ্রিতা ওর সাথে কেমন অধিকার খাটাতে শুরু করেছে। তার উপর শরীরে লিপস্টিকের দাগ দেখেই ঈশান বুঝে গেছে কিছু একটা হয়েছে। আর যেটা হয়েছে সেটা ঈশান হয়তো মনে করতে পারছে না, কিন্তু খুব গভীর একটা সম্পর্ক ওদের মাঝে স্থাপন হয়েছে। তাই ঈশান বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, ওগুলো খেয়ে আসবো না, এমনিতেই আপনার কাছে আসতে পারি, তাই না? বলেই ঈশান একটু মুচকি হাসলো। তখন আদ্রিতা কেমন করে যেন ওর দিকে তাকিয়ে রইল। তো আদ্রিতা লজ্জায় আর কথা বলতে পারলো না। ঈশান রেডি হয়ে নিচে চলে যেতে গেলে আদ্রিতাও পেছন পেছন গেল। তারপর সিঁড়ির কাছে আসতেই দুজন একসাথে নামলো। দুজন খাবার টেবিলের সামনে আসলো। ঈশান চেয়ার টেনে বসলো আর আদ্রিতাকে দাঁড়িয়ে থাকতে দেখে আম্মু ওকে ইশারায় ঈশানের পাশে বসতে বললে আদ্রিতা বসলো। এবার ঈশান খেয়াল করলো ওর ছোট বোন মিহি কেমন করে যেন ওর দিকে তাকিয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। তখন ঈশান ভাবলো, কি মনে করছিস আমি কিছু বুঝতে পারিনি? তোর জন্য সব হয়েছে, তুই উল্টোপাল্টা জিনিস খাইয়ে নিয়ে দিচ্ছিস আমাকে, আর যার জন্য ভাবির সাথে আমি এমন একটা কাজ করেছি। কি লজ্জায় পড়তে হলো। যতই উনি আমার বউ হোক, কিন্তু প্রথম দিনে এরকম একটা কাজ করে ফেললাম, হয়তো জোরপূর্বক ওনার সাথে সবটা করেছি, যার জন্য উনি এমন রাগ দেখাচ্ছে। তো সবাই খাওয়া শুরু করলে। তখন আম্মু বলতে আরম্ভ করলো, আব্বু শোনো, খাওয়া দাওয়া করে কোথাও বের হতে হবে না। তুমি এক কাজ করো, আদ্রিতা মামনিকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসো। শ্বশুর বাড়ি কথাটা শুনে ঈশান ভীষণ খেলো আর কাজটা আরম্ভ করলো। তখন আদ্রিতা তাড়াহুড়ো করে ওর দিকে 1 গ্লাস পানি এগিয়ে দিতে লাগলো। আর মিহি বলতে লাগলো, দেখেছো আম্মু, এখনই কত ভালোবাসা, আর তো দিন পড়েই আছে। ভাইয়ার শ্বশুরবাড়ির কথাটা শুনে তুই বিষম খেলি কেন? এত অবাক হওয়ার কি আছে? আদ্রিতা ঈশানকে পানি খাওয়ানোতে ব্যস্ত ছিল। ঈশান পানিটা খেয়ে মিহির দিকে রাগী চোখে তাকিয়ে রইল। তখন মিহি আবার বলল, আমি বলছি যে বিয়ের দ্বিতীয় দিন তো শ্বশুরবাড়িতে থাকতে হয়, তাই না? তাহলে যাবে না কেন? ভাবি, তুমি একটু ভাইয়াকে বলো না। আদ্রিতা আবার কি বলবে? এটা তো স্বাভাবিক বিষয়। মেয়েটার যেভাবেই হোক এখন তো ওই ঈশানের শ্বশুরবাড়ি, তাহলে যাবে না কেন? অবশ্যই যাবে।
ওগো তুমি বলো না কেন, তোমার ছেলে কিন্তু আমার কথা শুনবে না। যাবে না মানে 100 বার যাবে। আর আব্বু এখন বাসা থেকে বের হবে না। আমি খুব ভালো করে জানি বিয়ের জন্য তুমি এই কয়দিন বাসা থেকে বের হওনি, যার জন্য আশপাশ করছো, খাওয়া দাওয়া করেই হয়তো বেরোনোর চিন্তা ভাবনা নিয়েছো। কোথাও বের হতে হবে না। কয়েকদিন আদ্রিতা মামুনিকে সময় দাও, ওদের বাসা থেকে ঘুরে আসো, তারপর অফিসের কাজটা দেখতে শুরু করবে। আব্বু অফিসের কাজটা আবার আমি না করলে হয় না? এখন তো পড়ালেখাটাই শেষ করতে পারলাম না। দেখো আব্বু, পড়ালেখা শেষ করতে পারোনি তাতে কি, এখন তো তোমাকে এসব দায়িত্ব নিতেই হবে। তুমি ছাড়া আর কে আছে বলো দায়িত্ব নেওয়ার মতো? মিহি সবেমাত্র কলেজে পা রাখলো, ওকে কি দায়িত্ব দিব? আর একটা মেয়ে হয়ে এত দায়িত্ব কি করে নিবে? আব্বু আমি তো বলিনি ছোট বোনকে এসব দায়িত্ব দিতে। মেয়ে হয়ে কেনই বা এই দায়িত্ব নিবে? তাহলে সেটাই যেন হয়। তোমাকে আব্বু যেটা বলেছে সেটাই শোনো। আর ভাবিকে নিয়ে আজকে ঘুরে আসবে কেমন? আমরা খুব শীঘ্রই একটা পুচকে দেখতে চাই, যে আমাকে ফুপি বলে ডাকবে। মিহির এরকম বেফাস কথা শুনেই ঈশান আবারও কাজটা আরম্ভ করলো। এবার আদ্রিতা লজ্জা পেয়ে দৌড়ে সেখান থেকে চলে গেল। তখন আম্মু বলতে আরম্ভ করলো, ফাজিল মেয়ে, সবার সামনে কিভাবে কথা বলতে হয় শেখনি, তাই না? আমি খারাপ? আবার কি বললাম? আম্মু, তোমাদের কি ইচ্ছে করে না নাতি নাতনির মুখ দেখতে? তোমাদের না হয় ইচ্ছে করে না, কিন্তু আমার তো ফুপি হতে ইচ্ছে করে, তাই না? আম্মু তোমার মেয়েকে একটু বোঝাও, কিসব উল্টোপাল্টা কথা বলতে শুরু করে দিয়েছে। ও তো ঠিকই বলেছে। আর কয়দিন এভাবে থাকবে? বড়টাকে বিয়ে দিলাম, সে যা করলো সেসব, এরপর তো ওর প্রতি থেকে মন উঠে গেছে। শোনো, বড় ভাইয়ের সাথে আর কোনো যোগাযোগ রাখবে না। আর যদি শুনি ভুলে ওর সাথে কোনো কথা বলেছো, তাহলে কপালে দুঃখ আছে বলে রাখলাম। ঈশান আব্বুর এমন কথাতে ভাবলো। ওই হারামজাদা যেটা করেছে সেটার পর আর ওকে কখনোই কি আমি ফোন দিব? ভেবেছো ওর জন্য আমাকে বিয়েটা করতে হয়েছে? আর কালকেই পিচ্ছি শয়তানটা আমাকে উল্টোপাল্টা কিছু একটা খাইয়ে ভাবির সাথে কি যে করেছি উনি ভালো জানেন। ঈশান খাওয়া দাওয়া শেষ করে আব্বু আম্মুর কথা মতো রুমে আসলো। খেয়াল করলো ফোনে কথা বলছে। তখন ঈশান বেশ কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। মনে হতে লাগলো ওর আব্বু আম্মুর সাথে কথা বলছে। তো ঘন্টা খানেক পর ঈশান রুমে আসতেই দেখলো আদ্রিতা কি যেন একটা ভাবছে। তখন সবাই বসে বলতে লাগলো, আপনার কি মনে হয় বাসায় যেতেই হবে? এখানে মনে হওয়ার কি আছে? আব্বু আম্মু অলরেডি ফোন করে বলেছে তোমাকে নিয়ে যেতে। এতে আবার মনে হওয়ার কি আছে? দেখো, আব্বু আম্মুর সামনে কোনো সিন ক্রিয়েট করো না। তাছাড়া বিয়েটা হয়েছে যখন মেনে নেওয়ার চেষ্টা করো। আদ্রিতার মুখ থেকে এরকম কথা শুনে ঈশান অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলো। তারপর একটু হেসে বলতে আরম্ভ করলো, এসব আমাকে না বলে নিজেকে বোঝান। আপনি ঠিক থাকলেই সব ঠিক। আমি জানি আপনার মেনে নিতে সমস্যা হবে, সেখানে উল্টো আমাকে বলছেন এগুলো। আপনি কি কখনো আমাকে মন থেকে স্বামী হিসেবে মেনে নিতে পারবেন বলেন? ঈশানের এরকম ধারা কথাতে আদ্রিতা মাথা নিচু করে নিল। তাই ঈশান আর ওকে বিব্রত করলো না। দুপুরের খাওয়া দাওয়া করে আদ্রিতাদের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। তারপর পৌঁছে কলিং বেল দিতেই আম্মু দরজা খুলে দিলে দুজনেই আব্বু আম্মুর সাথে বেশ কিছুক্ষণ কথা বলল। আদ্রিতার আম্মু ওকে বলল ঈশানকে রুমে নিয়ে যেতে। দুজনে রুমে আসলো আর ঈশান বিছানায় ধপাস করে শুয়ে পড়লো। আর আদ্রিতা বলতে লাগলো, কি হলো, শুয়ে পড়েছে? শরীর খারাপ লাগছে তোমার? বাবা, বরের জন্য এত মন কাঁদে, ভাবতেই পারতেছি না কেউ আমার জন্য এতটা কেয়ারিং হতে পারে, এতটা বেশি টেনশন করে। সব সময় এইরকম ভাবে কথা না বলে কি হয় না? বিয়ের আগেও এইরকম ভাবে কথা বলেছো আর এখনো বলছো। বিয়ের আগে আবার এসব কথা কখন বললাম? তাছাড়া বিয়ের আগের ঘটনা আর এখনকার ঘটনার তো আলাদা, তাই না? তখন আপনি আমার ভাবি ছিলেন আর আমি দেব, আর এখন তো আমরা স্বামী স্ত্রী। তাহলে এগুলো বলা না বলার মধ্যে তো অনেক তফাৎ ছিল, তাই না? বিয়ে বিয়ে করছো, বিয়েটা তুমি মানো আমি মানি না, তাহলে কেন এইসব বলছো? আদ্রিতার রাগের মাথায় কথাটা বলে ফেললো। আর মুখ ফসকেই বেফাস অবস্থাতেই কথাটা বলে ফেললো, যার জন্য নিমিষের মাঝেই ঈশানের মুখটা কাল হয়ে গেল। ঈশান ভেবেছিল কালকে রাতে যেটা হয়েছে এরপর হয়তো আজকে ওকে এসব কথা বলা তো দূরে থাক, কখনো ইগনোর করতে পারবে না। এখন ঈশান না চাইলেও আদ্রিতা মনে প্রাণে চাইবে ও যেন আদ্রিতার কাছে এসে ওকে এমন করে ভালোবাসে। কিন্তু আদ্রিতার এরকম একটা কথা শোনার পর ঈশান ওর মুখের দিকে তাকিয়ে রইল। তারপর বলতে লাগলো, হ্যাঁ ঠিকই বলেছেন, আমি চাইলেও তো আর হবে না। আমাকে মন থেকে মানতে হবে। জানি না মানতে পারবেন কিনা।
আদ্রিতার দেওয়ার মতো উত্তর নেই, তাই চুপ করে ওর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। ঈশান বাকিটা বিকাল ব্যালকনিতে দাঁড়িয়ে ফোন চালিয়ে কাটিয়ে দিল। সন্ধ্যা হতেই আদ্রিতার আব্বু বাসায় আসতেই ঈশান গিয়ে ওনার সাথে কিছুক্ষণ কথা বলল। ওরা ঈশানকে অনেকক্ষণ যাবৎ বোঝালো আর বলল আদ্রিতা একটু রাগী, তাই ওকে মেনে নিতে সময় লাগবে। রাতে খাওয়া দাওয়া শেষ করে আবার কিছুক্ষণ আড্ডা দিয়ে ঈশান রুমে আসলো। তারপর খেয়াল করলো আদ্রিতা রুমে এসে শুয়ে আছে। ঈশান বেশ কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বিছানার একপাশে শুতেই আদ্রিতা উল্টো পাশ ফিরে শুলো। আর আদ্রিতা ভাবতে লাগলো ঈশান এরকম কেন করছে। তারপর কিছুক্ষণ যেতেই ঈশান নিজে নিজেই বলতে লাগলো, আপনি ওই দিক ফিরে শুয়ে আছেন কেন? আমার দিকে কি একটু তাকাতে পারেন না, নাকি খুব বেশি লজ্জা পাচ্ছেন আপনি? কেন তোমাকে দেখে লজ্জা পেতে হবে কেন? তুমি কি বাঘ নাকি ভালুক যে লজ্জা পেতে হবে? না, লজ্জা না পেলে তো একটু উল্টো দিকে ঘুরে থাকতে না, তাই মনে হচ্ছে আপনি হয়তো লজ্জা পাচ্ছেন। আচ্ছা, সত্যি করে একটা কথা বলেন তো, আপনি ওই দিকে ঘুরে আছেন কেন? আর এখন তো আমি আপনার স্বামী, আপনি আমার কাছে আসতেই পারেন, আর আমি তো আপনার কাছে পেতেই পারি, তাই না? ঈশানের এরকম দ্বারা কথাতে আদ্রিতা কিছুক্ষণ চুপ করে রইল। একটা সময় ঈশান একটু এগিয়ে যেতেই আদ্রিতা চোখ বড় বড় করে ওর দিকে তাকালো। তখন ঈশান ওকে আলতো করে জড়িয়ে ধরতেই আদ্রিতা কেমন যেন নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। তখন ঈশান বলতে লাগলো, কি ওরা নিজেকে ছাড়িয়ে দিলেন যে? এখন তো আমার অধিকার আছে। যেখানে আমি লজ্জা পাচ্ছি না আপনার থেকে জুনিয়র হয়ে, সেখানে আপনি কেন আমার দূরে সরে যাচ্ছেন? জানি না, তবে আমার কাছে এগুলো অস্বস্তি লাগছে। আমি পারছি না এগুলো নিতে, জাস্ট অসহ্য লাগছে। তারপরেও তুমি কেন এমন করছো? আদ্রিতার প্রত্যেকটা কথাতে ঈশান প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। ও একটু আগাগোড়াই ইমোশনাল, তাই কিছুক্ষণ চুপ করে থেকে একটু হাসার চেষ্টা করে বলল, কি বলছেন এগুলো? এখন তো আমি আপনার স্বামী। এখন আপনার অস্বস্তি লাগলেও সবটা সহ্য করে নিতে হবে। আমার কাছে আসতে পারবেন না, আপনার অস্বস্তি ফিল হবে। ভাইয়ের সাথে আপনার নাম মাত্র বিয়ে হয়েছিল, তাহলে সেই সম্পর্কটা ভুলে যেতে পারলেন? রিলেশন আছে, যার জন্য আপনি এরকম করে আমাকে সবসময় দূর করে রাখবেন। ঈশানের এরকম কথাতে আদ্রিতা ঠাস করে ওর গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। সাথে সাথেই ঈশান উঠে বসলো আর কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে আবার স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, স্বামীর গায়ে হাত তুলতে শেষ পর্যন্ত হয়তো আপনার থেকে জুনিয়র, কিন্তু স্ত্রীর কাছে স্বামী কখনো জুনিয়র হয় না। তাহলে আপনি আমাকে হাত তুলেন কোন অপরাধে? তোমার সাহস কি করে হয় এসব বাজে বাজে কথা বলার? তোমার কি মনে হয় আমি আর অন্য 10টা মেয়ের মতো বাজে, যে বিয়ের পরেও অন্য কারোর সাথে সম্পর্ক রাখবো? ছি! তোমার চিন্তা ভাবনা যে এতটা নীচ, কালকে রাতেই সেটা আমি বুঝতে পেরেছিলাম। কালকে হয়তো নেশার ঘরে এইসব করেছো, কিন্তু আজকে যে সজ্ঞানে এইগুলো করলে সেটা ভাবতেও পারিনি আমি। আপনি ভুল বুঝছেন কেন? আমি তো আপনার স্বামী। এসব কথা আমাদের মাঝে হতেই পারে, তাহলে আপনি এটা কেন মেনে নিতে পারছেন না? আচ্ছা, সত্যি করে একটা কথা বলেন তো, আপনি কি বিয়েটা মন থেকে মানতে পারেননি, নাকি আমি আপনার থেকে জুনিয়র বলে আপনি এখন আমাকে মেনে নিতে চাইছেন না? বলেন। ঈশানের কথাতে আদ্রিতার মনে পড়ে গেল কালকে রাতে তো ঈশান এইসব কথা বলেছিল। তার উপর কালকে নিজে থেকে ঈশানকে আটকানোর চেষ্টা না করলেও নিজে অনিচ্ছা সত্ত্বেও ওকে নিজের সাথে জড়িয়ে নিয়েছিল। সারা রাত ওকে বুকের সাথে জড়িয়ে নিয়ে ঘুমিয়েছে। তাহলে আজকে একটা দিন যেতে না যেতে ঈশানের সাথে এরকম ব্যবহার করছে। আদ্রিতা ভাবছে ঈশান কি করে এইসব বাজে চিন্তা করছে। আদ্রিতা চুপ করে আছে। ঈশান প্রচণ্ড পরিমাণে খারাপ লাগলো। ও উঠে গিয়ে ব্যালকনিতে দাঁড়ালো আর চোখ জোড়া বন্ধ করতেই দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আদ্রিতার মনে হতে লাগলো, না না, এইসব আমি কি করছি? ওকে ভালোবাসতে পারি না আমি, কিন্তু ওকে কষ্ট দেওয়াটা আমার পক্ষে অন্যায়। তাছাড়া ও হয়তো আস্তে আস্তে আমার প্রতি দুর্বল হচ্ছে। আর কালকে ও আমায় বিয়ে করে নিয়েছে, আমি তো এখন ওর স্ত্রী। তাহলে কি করে ওকে এমন করে ওর গায়ে হাত তুলতে পারলাম? এত ভাবনা চিন্তার পরেও আজকে আমি ওর গায়ে হাত তুললাম। এটা কি করে পারলাম আমি? অর্ধেক রাত অবধি ঈশান ব্যালকনিতে দাঁড়িয়ে কাটিয়ে দিল। তারপর রুমে এসে কোনো রকমে বিছানার একপাশে শুয়ে পড়ল। সকালে ঈশানের ঘুম ভাঙতেই খেয়াল করলো আদ্রিতা ওর বুকে মুখ গুজে দিয়ে শুয়ে আছে। এমন কিছু দেখে ঈশান অবাক চোখে ওর দিকে তাকিয়ে রইল। তারপর আদ্রিতার ঘুম ভাঙলো, দেখলো ঈশান ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে আছে। আদ্রিতা তাড়াহুড়ো করে উঠে বসলো। ঈশান বলল, এত লজ্জা পাওয়ার কি আছে? নিজের স্বামীর বুকে এত মাথা রেখে ঘুমিয়েছিলেন, তাহলে লজ্জা পাওয়ার কি আছে? দেখেন, এখন হয়তো আপনার একটু সমস্যা হবে আমাকে মেনে নিতে, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
তাই এত লজ্জা পাওয়ার কিছু নেই। আদ্রিতা কিছু না বলেই ওয়াশরুমের দিকে চলে গেল। ঈশান মুচকে মুচকে হাসতে লাগলো। এভাবে পুরো 5-6টা দিন আদ্রিতার বাসায় ওর আব্বু আম্মুর কথাতে কাটিয়ে বাসায় ফিরলো। বাসায় ফিরে একটা দিন রেস্ট নিয়ে আব্বু ঈশানকে অফিসে যেতে বলল। তো পরদিন সকাল থেকে অফিসে যাবে ভেবে ঈশান তাড়াতাড়ি শুয়ে পড়ে। একটু পরে আদ্রিতা এসে পাশে শুতেই ঈশান ওর দিকে ফিরল। সাথে সাথে আদ্রিতা একটু সরে যেতে গেলে ঈশান ওকে টান দিয়ে নিজের কাছে টেনে নিল। তারপর ওকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরতেই আদ্রিতা ওকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ঈশান বলতে লাগলো, ভালো না বাসতে পারেন, ইগনোরটা অন্তত করিয়েন না। সেদিন রাতের পর থেকে আমি আপনার স্পর্শগুলো এখনো ফিল করতে পারি। আপনি আমাকে ভালো না বাসেন, কিন্তু আমি আপনাকে যেমন করে ভালোবাসতে চাই আমাকে তেমন করে সুযোগ দেন। আমি কি সেই সুযোগটা পাবো না আপনার থেকে? আদ্রিতা তারপরও ঈশানকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ঈশান বুঝতে পারলো ওর অস্বস্তি ফিল হচ্ছে, তাই ঈশান ওকে ছেড়ে দেয়। আদ্রিতা কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে বিছানা ছেড়ে উঠে গেল। এবার ঈশানের নিজের উপরই রাগ হচ্ছিল। তখন উঠে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিল। তারপর বাসা থেকে বেরিয়ে যেতে গেলে আদ্রিতা ওকে কয়েকবার ডাকলো। ঈশান দাঁড়ালো না। খুব রাগ হচ্ছে আজকে। যে মেয়েটাকে বিয়ে করলো সে হয়তো ওর ভাবি ছিল, কিন্তু এখন তো ওর বউ। তাহলে আব্বু আম্মুর কথা দিয়ে তাকে মেনে নেওয়ার চেষ্টা করাটা কি ওর জন্য অপরাধ ছিল? কথাগুলো ভাবতেই খুব রাগ হচ্ছিল। সারাটা রাত বাসায় ফিরল না। অন্যদিকে টেনশন হচ্ছিল যে এমন করে ওকে ইগনোর করাটা ঠিক হয়নি। পরদিন সকালে ঈশান বাসায় ফিরতেই কলিং বেল দিতেই আদ্রিতা তাড়াহুড়ো করে উঠে গিয়ে দরজা খুলে দিল। এমন কিছু দেখে শুনে ঈশান অবাক হয়ে গেল। আর ঈশানকে কোনো প্রশ্ন করার আগেই ও রুমের দিকে চলে গেল। ওর পেছন পেছন গেল। ঈশান গিয়ে কোনো রকমে বিছানায় গিয়ে গায়ে দিয়ে দিতেই আদ্রিতা বলতে লাগলো, এই সারা রাত কোথায় ছিলে? কতবার কল করেছি তোমায়, একটাবার দেখোনি? যেখানে থাকি আপনাকে অত টেনশন করতে হবে না, এত ভালোবাসা দেখাতে হবে না। যেটা সত্যি নয় সেটা দেখে কি লাভ বলেন? ঈশানের কথাতে আদ্রিতা মাথা নিচু করে নিল। ঈশান কিছুক্ষণ চুপ থেকে রেস্ট নিয়ে তারপর অফিস টাইম হতেই কোনো রকমে রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো। আর আদ্রিতাকে একটা বারও বলেও গেল না, যার জন্য ওর মন খারাপ হলো। আবার পরক্ষণেই মনে হলো ও তো ঈশানকে কাছে আসতে দিতে চায় না, তার উপর স্বামী হিসেবে মানে না। সেদিন রাতে হয়তো জোর করে তার কাছে এসেছিল, কিন্তু সেদিনের পর থেকে আর ঈশানকে তেমন করে কাছে টেনে নিতে পারেনি। ওই রাতেই ওদের মাঝে যা হয়েছিল, তারপর আর কখনো ঈশান ওকে জোর করেনি কিংবা আদ্রিতার কাছেও আসেনি। ঈশান অফিসে গিয়ে কোনো কাজে মনোযোগ দিতে পারছিল না। বারবার আদ্রিতার করা অবহেলাগুলোর কথা মনে হচ্ছিল। ঈশান চুপচাপ বসে রইল। তারপর দুপুর টাইম হতেই অফিস ছেড়ে বেরিয়ে গেল। কিছুক্ষণ একটা নদীর পাড়ে বসে একা একা কথাগুলো ভাবলো। মাঝে ঈশানের বন্ধু রাজ ওকে কল করলো, তখন রিসিভ করে বলতে লাগলো, নদীর পাড়ে আছি, তাহলে চলে যাই, আর প্রশ্ন করিস না। ঈশান কলটা কেটে দিল। তো 15 মিনিট পরে রাজ আসলো। ঈশান অন্যমনস্ক হয়ে বসে আছে, গায়ে অফিসের ড্রেস। রাজ গিয়ে ঈশানের পাশে বসলো। ঈশান একবার ওর দিকে তাকালো। তখন রাজ বলতে আরম্ভ করলো, বুঝতে পারছিস কোনো এক কারণে মন খারাপ? তো বল, মন খারাপের কারণটা কি ভাবি? ঈশান হ্যাঁ সূচক উত্তর দিল। তখন রাজ চুপ করে থেকে আবার জিজ্ঞেস করলো, চুপ করে থাকিস না, যেটা হয়েছে সেটা আমাকে বলো। আমি জানি ভাবি হয়তো তোকে মেনে নিতে সময় নেবে, একটু ইগনোর করবে, তার জন্য মন খারাপ করে থাকতে হয়। তোকে একটু বেশি বেশি ভালোবাসা দেখাতে হবে। তুইও যদি মন খারাপ করে থাকিস কিংবা রাগ করে ভাবির থেকে দূরে সরে যাস, তাহলে দেখবি কখনোই তোরা এক হতে পারবি না। ঈশান বিয়ের রাতের ঘটনাগুলো রাজকে খুলে বলল। তারপর থেকে ওকে ইগনোর করছে সবটাই বলল। আগে তো যেটুকু দেবর হিসেবে কথা বলতো, এখন তার অর্ধেকটুকুও বলে না। কথাগুলো ভাবতেই ঈশানের খারাপ লাগলো। এবার রাজ বলতে লাগলো, এই সামান্য বিষয় নিয়ে মন খারাপ করে থাকলে হবে? তোকে বাবির কাছে যেতে হবে, জোর করে হলেও ভালোবাসাটা বোঝাতে হবে। হয়তো তোর বড় ভাইয়ের বউ ছিল, ওর জন্যই এখন তোকে মেনে নিতে সময় লাগবে, কিন্তু সেদিন রাতে তো তোকে বাধা দিতে পারিনি। তুই তো বুঝতে পেরেছিস তোদের মাঝে কিছু একটা হয়েছে, তাহলে সমস্যা কোথায়? তুই আরও চেষ্টা কর, ওনাকে বারবার কাছে টেনে নে। তারপর তোর স্পর্শগুলো যখন ওনার কাছে অনেক বেশি ভালো লাগবে, তখন তোকে দূরে সরাতে পারবে না। হয়তো লজ্জার কারণে তোকে কাছে টেনে নিতে পারছে না, কিন্তু তুই যখন ওনার কাছে যাবি তখন তোকে দূরে সরিয়ে দিতে পারবে না।
রাজের সাথে ঈশান অনেকক্ষণ যাবৎ আড্ডা দিল। তারপর বিকেল হতেই বাসায় চলে গেল। বাসায় ফিরে ফ্রেশ হয়ে রুমে আসলো। ব্যালকনিতে আদ্রিতা দাঁড়িয়ে আছে। ওকে দেখেই ঈশানের মাথায় একটু শয়তানি বুদ্ধি চাপলো, আর রাজের কথাই মনে হতে লাগলো। উনি যতই আমাকে ইগনোর করুক তাতে কি, একটা সময় তো দেবর ছিলাম। ওই জন্য হয়তো রাজের কথাটাই ঠিক যে আমাকে কাছে টেনে নিতে চাইছে না, কিন্তু কতদিন দূরে সরিয়ে রাখতে পারে সেটাও আমি দেখে নেব। ঈশান মুচকি মুচকি হাসছে আর কথাগুলো ভাবছে। এর মাঝেই খেয়াল করলো বাতাসে শাড়িটা আদ্রিতার পেটের উপর থেকে সরে যাচ্ছে, যার জন্য ওর উন্মুক্ত কোমরটা বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে। ঈশান নিজেকে আটকে রাখতে পারলো না। আদ্রিতার কাছে গিয়ে দাঁড়ালো, তারপর পেছন থেকে ঝাপটে জড়িয়ে ধরে ওর পেটের উপরে 2 হাত রেখে তারপর চুলে মুখ গুজে দিল। আদ্রিতার সাথে সাথে চমকে উঠলো। তারপর ঈশানকে ছাড়িয়ে নিয়ে ওর দিকে একবার তাকাতেই ঈশান হুটহাট করে ওর কপালে একটা চুমু দিয়ে দিল। তারপর আবারও ওইভাবেই পেছন থেকে জড়িয়ে ধরতেই আদ্রিতা বলতে লাগলো। ঈশান, কি কি করছোটা কি? ছাড়ো প্লিজ আমায়। আর কতবার নিজেকে ছাড়িয়ে নেবেন, আর কতবারই বা নিজেকে আমার থেকে দূরে সরিয়ে দিবেন বলেন? আমি কি আপনার ভালোবাসাটা কখনোই পাবো না? আপনি আমাকে ভালোবাসেন, আমি তো বাসি। আমাকে নিজের মতো করে বাঁচতে দেন। স্বামী স্ত্রী কষ্ট পেলে সেই কষ্টর সেটা জানেন তো, তাই আমাকে দূরে সরানোর চেষ্টা করবেন না, তাতে আমি কষ্ট পাবো। ঈশান বোঝার। আমি জানি আপনি আমাকে স্বামী হিসেবে মানেন না, আমাকে বিয়েটা করতে চাইছিলেন না। আমি তো আপনাকে এখন ভালোবেসে ফেলেছি। বিয়ের প্রথম দিন রাতে আমি ওরকম উল্টাপাল্টা জিনিসকে এসে আপনাকে যেমন করে স্পর্শ করেছি, সেই কথাগুলো তো আমি ভুলে যেতে পারছি না। আমার ওরকম স্পর্শটা আবারও চাই, তাহলে কেন আমাকে দূরে সরিয়ে দেন? আদ্রিতা কিছু বলতে গিয়েও পারলো না। আর ঈশান ওর মনের অব্যক্ত অনুভূতিগুলো আদ্রিতাকে জড়িয়ে ধরে রেখে প্রকাশ করলো। আদ্রিতার বেশ অস্বস্তি লাগছিল। ঈশান যেটা বুঝতে পেরে ওকে ছেড়ে দিল আর বলতে লাগলো। একটা কথা কি জানেন তো, এতদিন ভাইয়া ভালোবাসার জন্য আপনি ছটফট করেছেন, আর এখন তার ছোট ভাই আপনাকে ভালোবাসে, তো খুব বেশি কাছে পেতে চাইছে, ভালোবেসে উজাড় করে দিতে চাইছে, সেটা আপনার সহ্য হচ্ছে না। সেটা আপনি তুচ্ছ ভাবছেন, কিন্তু যখন খুব বেশি দূরে চলে যাব তখন দেখবেন এই ভালোবাসাটা আপনার কাছে অমূল্য হয়ে যাবে। খুঁজে পাবেন না আমাকে। এই স্পর্শগুলো তখন মনে করিয়ে দেবে আপনার এই জুনিয়র বড় আপনাকে কতটা ভালোবাসতো। ঈশান আদ্রিতার কাছে আসার চেষ্টা করে আর ও ঈশানকে এমন করে দূরে সরিয়ে দেয়। তো এভাবে পুরো 1 মাস কেটে গেল। এর মাঝে ঈশান যতবার আদ্রিতার কাছে যাওয়ার চেষ্টা করেছে, আদ্রিতা ততই ওকে ইগনোর করেছে। আর এই 1 মাসে ঈশান বেশ কয়েকবার আদ্রিতার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে, কারণ ঈশান এখন কষ্ট পেলেই নেশা করে বাসায় ফিরে, যার জন্য আদ্রিতা ওকে আটকে রাখতে পারে না। আর মিহিও ঈশানের আদ্রিতার বিষয়টা বুঝতে পেরে কয়েকবার ঈশানকে ওইসব উল্টাপাল্টা ওষুধ খাইয়ে দিয়েছে। আর ঈশানও সেই মাতলামি করে আদ্রিতাকে জোরপূর্বক ভালোবেসে ভরিয়ে দিয়েছে, যার জন্য আদ্রিতা চাইলেও আর ঈশানকে আটকে রাখতে পারেনি। তো বেশ কয়েকটা দিন পরের ঘটনা। দুপুরের দিকে ঈশান বাসায় আসে, দেখে আদ্রিতা কার সাথে যেন হেসে কথা বলছে। ঈশান বেশ কিছুক্ষণ ওর সাথে কথা বলার চেষ্টা করলে যখন আদ্রিতা কোনো রেসপন্স করছিল না, তখন ঈশানের বেশ খারাপ লাগলো। অন্যদিকে আদ্রিতা জানে ঈশানকে যদি একটু সুযোগ দেয় তাহলেই ও দুষ্টুমি করতে শুরু করবে। এমনিতেই তো আর ঈশান অফিস থেকে ফিরে আসেনি, তাই আদ্রিতা ঈশানকে কোনো পাত্তা দিল না। ওর প্রচণ্ড পরিমাণে রাগ হয়ে গেল। কন্ট্রোল করতে না পেরে টেবিলের উপরে থাকা একটা কাঁচের গ্লাস নিয়ে দেওয়ালে জোরে মারলো, তারপর বাসা থেকে বেরিয়ে গেল। ঈশানের এরকম রাগান্বিত চেহারা দেখে আদ্রিতা ভয় পেয়ে গেল। ঈশানের প্রচণ্ড পরিমাণে খারাপ লাগলো। ভাবলো যে মানুষটাকে এত বেশি ভালোবাসে সেই ওকে এরকম করে ইগনোর করছে। তো সারাটা দিন ঈশান আর বাসায় ফিরলো না। রাত 12টার দিকে যখন মাতাল অবস্থায় বাসায় ফিরলো, তখন দরজা খুলতেই ঈশান খেয়াল করলো আম্মু, আব্বু, মিহি আর আদ্রিতা ডাইনিং রুমে বসে আছে। ঈশান ডুলতে ডুলতে রুমের দিকে যেতে গেলে আদ্রিতা ওর কাছে আসলো। তারপর ওকে ধরতে গেলে ঈশান বলল, একদম আমাকে ছোবেন না, কোনো ভালোবাসা দেখাতে হবে না। আপনি আমাকে ভালোবাসেন না, এখন আব্বু আম্মু সামনে ভালোবাসা দেখাতে হবে না। আপনি চাইলে বাড়ি চলে যেতে পারেন, আমি আর আপনাকে ডিস্টার্ব করব না। ঈশানের এরকম ধারা কথা শুনে আব্বু, আম্মু আর মিহির বুঝতে বাকি রইল না। আদ্রিতা এখনো ঈশানকে মেনে নিতে পারেনি, যার জন্য ঈশান প্রায়ই ড্রিঙ্কস করে আসে। মিহি বিষয়টা খেয়াল করে কয়েকবার আব্বু আম্মুকে বললে ওরা বিশ্বাস করেনি, কিন্তু আজকে সচক্ষে দেখার জন্য ওরা ডাইনিং রুমে বসেছিল। ঈশানের মুখ থেকে এমন কথা শুনতেই আদ্রিতা মাথাটা নিচু করে ফেললো। আব্বু আম্মু ভেবেছিল আদ্রিতা হয়তো বিয়েটা মেনে নিয়েছে, কিন্তু এখনও যে ঈশানকে এত বেশি ইগনোর করে সেটা ভাবতেও পারেনি।
ঈশান পড়ে যেতে নিলে আদ্রিতা আবার ওকে ধরতে লাগলো। ঈশান ওকে ছাড়িয়ে নিল আর বলতে লাগলো, একদম ছবেন না আমাকে। আপনি আমাকে একটু ভালোবাসেন না। দরকার নেই আপনার ভালোবাসার। কেন বিয়ে করেছিলেন আমাকে? আমি তো অন্য একটা মেয়েকে বিয়ে করতে পারতাম, তাকেও অনেক ভালোবাসতে পারতাম। তাহলে কেন আপনি আমার লাইফে আসলেন? যেদিন থেকে আপনার সাথে বিয়ের কথা চলছে সেদিন থেকে আমি আপনাকে নিয়ে ভাবতে ভাবতে ভালোবেসে ফেলেছি। শুধু আপনাকেই বোঝাতে পারলাম না কতটা ভালোবাসি। ঈশান তুমি ড্রিঙ্ক করেছো, প্লিজ রুমে চলো। দেখো উল্টাপাল্টা কথা বলো না, আমি বুঝিয়ে বলবো সবটা তোমায়। কি বোঝাবেন আপনি আমাকে? কিচ্ছু বোঝাতে হবে না। আপনি আমাকে যতটা পিচ্ছি মনে করেন আমি অতটাও পিচ্ছি নই। আমি আপনার বর, সবটাই জানি। স্বামীর ভালোবাসাটা আমি আপনাকে দিয়েছি, আর আপনি আমাকে বারবার দূরে সরিয়ে দিয়েছেন। দরকার নেই আর আমাকে এরকম করে সাহায্য করার। অনেক দয়া করেছেন আমার উপর, আর করতে হবে না। আপনি কালকে বাসায় চলে যাবেন আমার সাথে, আর আমার পরিবারের সাথে আপনাকে থাকতে হবে না। ঈশান কথাগুলো বলে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে আদ্রিতা জোরপূর্বক ওকে রুমে নিয়ে শুয়ে দিতে গেলেই ঈশান হঠাৎ করে ওকে জড়িয়ে ধরলো। আদ্রিতা টাল সামলাতে না পেরে ঈশানকে নিয়ে বিছানায় পড়ে গেল। ঈশান উপরে আর আদ্রিতা উপরে। দুজনে বিছানায় পড়তেই আদ্রিতার ঠোঁটের সাথে ঈশানের ঠোঁটজোড়া লেগে গেছে। ঈশান আদ্রিতার মিষ্টি ঠোঁটের ছোঁয়া পেতেই রেসপন্স দিতে আরম্ভ করলো। আদ্রিতা নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ঈশান ওকে নিজের সাথে শক্ত করে চেপে ধরে কিস করতে আরম্ভ করলো। তারপর আস্তে আস্তে পুরো আদর করে ভরিয়ে দিতে লাগলো। আর বাকি রাতটা জুড়ে আদ্রিতার অনিচ্ছা সত্ত্বেও ঈশান ওকে ভালোবাসা আর আদরে আদরে ভরিয়ে দিল। তো পরের দিন সকালে উঠে ঈশান ফ্রেশ হয়ে নেয়। তারপর নেশা কাটলে রাতের কথা মনে পড়তেই নিজের ভেতর খারাপ লাগা কাজ করে। যে মেয়েটা ওকে ভালোবাসতে পারে না তার সাথেই ও জোর করে এসব করে ফেলে বারবার। ঈশানের ইচ্ছা হয় না আদ্রিতার ইচ্ছার বিরুদ্ধে এসব করতে, কিন্তু আবার কখনো খুব বেশি রাগ হলে আদ্রিতাকে জোর করে কাছে টেনে নেয়। কারণ ঈশানের বন্ধুরা ওকে তেমনটাই বলে, যার জন্য ঈশান আর থাকতে পারে না। তার উপর যবে থেকে ও আদ্রিতাকে স্পর্শ করেছে তবে থেকে ঈশান ওকে কাছে পাওয়ার জন্য পাগল হয়ে উঠেছে। তো আদ্রিতা মুখ ভার করে রুমে বসে আছে। তখন ঈশান এসে ওর পাশে বসলো। তখন আদ্রিতা একবার ওর দিকে তাকালে ঈশান বলতে লাগলো, কালকে রাতের জন্য সরি। আর শুধু কালকে রাত নয়, আপনার লাইফটাকে এভাবে নষ্ট করে দেওয়ার জন্য আমি সরি। হয়তো সরি বলাটা এসবের জন্য অনেক কম। আসলে আমি বুঝতে পারিনি আপনি এতগুলো দিনেও আমাকে মেনে নিতে পারবেন না, হয়তো আর কখনো মানতে পারবেন না। আচ্ছা, আপনি একটা কাজ করতে পারেন, বাসায় চলে যেতে পারেন। এখানে থাকলে তো আমি আপনাকে প্রতিনিয়ত টর্চার করব। এখন সজ্ঞানে বলছি আপনি বাসায় চলে যান। আর আমি কখন আপনার সাথে কি করে ফেলি তার ঠিক নেই। আর যেটা হয়েছে তার জন্য আমি আপনার কাছে মাপ চাইছি। প্লিজ আপনি এগুলো মনে রাখবেন না। ঈশান কথাগুলো বলেই বাসা থেকে বেরিয়ে গেল। আব্বু আম্মু মিহি নিচে বসেছিল। ঈশানকে বেরিয়ে যেতে দেখে মিহি বারবার ওকে ডাকলো, তারপরও ঈশান শুনলো না। তো পুরো কি বলছো তুমি? আমি বেবির ক্ষতি করে দিব মানে? তুমি আমায় এতটা বাজে ভাবতে পারছো? ছি, তুমি এসব কি করে বলতে পারছো? আপনি তো আমাকে স্বামী হিসেবে মানেন না, এই বিয়েটাকেই মানেন না। আজকে 3টা মাস হয়ে যাচ্ছে আপনি একটা বার নিজে থেকে আমার খোঁজ খবর নেন। 2টা মাস হয়ে গেল আমাদের মাঝে কোনো যোগাযোগ নেই। আমি জানি আপনি আমাকে স্বামী হিসেবে মানতে পারেননি, ওই জন্য আমার থেকে দূরে সরে থাকার চেষ্টা করছেন। আমি একবার বলতেই আপনি বাসায় চলে আসছেন, কিন্তু দেখেন একটা মানুষ তো আমার সাথে ছিলাম, আর এই বেবিটা যে আমার, আমি এটা খুব ভালো করেই জানি। তাছাড়া আপনি যে ওকে মন থেকে মানতে পারবেন না সেটা আমার জানতে বাকি নেই। তাই প্লিজ অন্তত ওর কোনো ক্ষতি করিয়েন না। ছি শান, তুমি এসব কি বলতে চাইছো? তোমাকে আমি মেনে নিতে পারিনি, কিংবা বিয়েটা মন থেকে মানতে পারিনি, তার জন্য আমাদের বেবিটাকে আমি নষ্ট করে দিব, ওকে আমি কষ্ট দিব? তুমি এতটা বাজে ভাবতে পারলে আমায়? না মানে আসলে আমি ভেবেছিলাম আপনি বেবিটা। ঈশান কথাটা শেষ করার আগেই আদ্রিতা ওর মুখটা হাত দিয়ে আটকে দিল আর কান্না করে দিয়ে বলতে লাগলো, প্লিজ ঈশান, আর এরকম বাজে কথা বলো না। এইসব বললে খারাপ লাগছে আমার। তুমি এতটা বাজে আমার ভাবতে পারছো? ছি, আমার ভাবতেই অবাক লাগছে। তুমি আমার স্বামী হয়েও আমায় এইরকম কথা বলতে পারছো? আমি তো তোমার অপেক্ষায় ছিলাম, ভেবেছিলাম তুমি এসে আমায় এখান থেকে নিয়ে যাবে। আমি যোগাযোগ করতে পারছিলাম না, রাগ করে ফোনটা ভেঙে দিয়েছিলাম। কারণ তুমি আমায় এত ভালোবাসার পরেও তোমার ভালোবাসাটা আমি বারবার দূরে সরিয়ে দিচ্ছিলাম। আমি একটা মাস শুধু তোমাকে নিয়েই ভেবেছি। ভাবতে ভাবতে তোমার প্রতি আমার ভালোবাসার সৃষ্টি হয়েছে। তারপর যখন তোমার ভালোবাসাটা বুঝতে পারলাম, তখন বাসায় বারবার কল করেছিলাম, কিন্তু তোমার কথা ভয়ে ওদেরকে বলতে পারিনি। ওরা হয়তো আমার উপর রাগ করবে,
এমনিতেই সবটা জানার পর ওরা আমার সাথে কথা বলতো না, একটা বার কেউ আমায় নিতে আসেনি। হ্যাঁ, এটা আমার দোষ, তাই বলে এরকম না যে আমি তোমায় মানতে পারিনি বলে আমার বেবিটাকেও মানতে পারবো না। আমি স্বামীর ভালোবাসা ছাড়া কতটা কষ্টে একটা মাস পার করেছি। তুমি যখন সামনে ছিলে আমি মন থেকে মানতে পারিনি, কিন্তু শেষ একটা মাস আমি বুঝতে পেরেছি তোমার ভালোবাসাটা আমার লাইফে কতটা প্রয়োজন। তার মানে আপনি? ঈশান কথাটা বলে শেষ করতে পারলো না, তার আগেই আদ্রিতা ঈশানকে ঝাপটে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, হ্যাঁ, আমি সেই জুনিয়র মাতাল দেবটাকে ভালোবাসি, আর এত ভালোবাসি যার জন্যে তার অস্তিত্বটা আমার মাঝে একটু একটু করে বেড়ে উঠছে। আমি কি করে তাকে কষ্ট দিই বলো তো? তুমি প্লিজ আর কখনো এইসব কথা বলো না। এর মাঝে আব্বু আম্মু দরজায় এসে দাঁড়ালো। ঈশান একবার দরজার দিকে তাকিয়ে তাকে বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে নিল। ভাবলো এখন রাগ অভিমান করে থেকেই বা লাভ কি, তাছাড়া যখন বুঝতে পেরেছে তাহলে ওকে কষ্ট দিয়েই বা লাভ কি। তার উপর যদি এখন এসব কিছু বলে তাহলে আব্বু আম্মু এই নিয়ে কথা বাড়াবে, তাই ঈশান ওকে জড়িয়ে ধরে বলতে লাগলো, সরি পাগলি বউ, ভুল করেছি তোমাকে কষ্ট দিয়ে। এসব আর কখনো বলবো না। ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম তুমি সবসময় আমার সাথে এভাবে মিসবিহেভ করবে, আমাকে দূরে সরিয়ে দেবে, কিন্তু ভাবতে পারিনি যে আমার দূরে সরে যাওয়াতে তুমি আমাকে এত বেশি ভালোবাসতে পারবে। আরও ফিরে এসে আমি আমার অস্তিত্বটা তোমাকে বুঝে। ঈশান কথাটা বলে শেষ করতে পারলো না, তার আগেই আদ্রিতা ওকে ছেড়ে ওর মুখের দুই পাশে হাত রেখে ওর সারা মুখে কিস করতে লাগলো। আব্বু আম্মু ওদের দিকে তাকিয়ে ওকে দেখে মুচকি মুচকি হাসছে। তখন ঈশান বলতে আরম্ভ করলো, এই পাগলি কি হচ্ছে এগুলো? দেখো আব্বু, এখন বোন তোমার উপর আব্বু আম্মু প্রচণ্ড তাকিয়ে আছে কড়া এখন। ঈশানের এরকম কথা শুনে আদ্রিতা দরজার দিকে তাকিয়ে পুরো লজ্জায় লাল হয়ে গেল। তারপর ঈশানের বুকে মুখ গুজে দিয়ে ওকে ঝাপটে জড়িয়ে ধরলো। ঈশান একটু ইশারা করতেই মিহি বলতে লাগলো, আব্বু আম্মু, আঙ্কেল আন্টি, এখন চলো আমরা এখান থেকে যাই, এখানে থাকাটা ভালো হবে না, ওদের একটু একা থাকতে দিই। তো 5 বছর পরের ঘটনা। ঈশান ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। এর মাঝে কেউ একজন এসে ওর একটা হাত ধরে বলতে লাগলো, বাব্বাই বাব্বাই, মামনি কি রুমে আছে? কারো আধো আধো কণ্ঠে কথা শুনে ঈশান খেয়াল করলো তন্নি গুটি গুটি পায়ে ওর দিকে এগিয়ে আসছে। ঈশান পিচ্চিটার সামনে হাঁটু গেড়ে বসে ওর গালগুলো টেনে দিয়ে কপালে একটা চুমু দিয়ে বলতে লাগলো, কি অবনি, কি হয়েছে তোমার? হ্যাঁ ঠিক না মানে আমি না একটা কথা শুনেছি জানো বাব্বাই। কথার পিচ্ছি পুরোটা। আমি বলবো, তুমি কিন্তু মামনিকে বলবে না কেমন, না হলে মামনি আমাকে বকা দিবে। আচ্ছা বলবো না, তুমি আমাকে বলো। বাব্বাই, আমি শুনেছি আম্মু তোমার থেকে সিনিয়র। ঈশান তন্নির কথাতে একটা মুচকি হাসি দিয়ে ওর গালে একটা পাপ্পি দিয়ে ওর গলাটা জড়িয়ে ধরতেই ঈশান ওকে আলতো করে জড়িয়ে ধরে বলতে লাগলো, হ্যাঁ মামুনি, সেটা ঠিক আছে, কিন্তু তোমাকে এসব কথা কে বললো? মামনি যেদিন বলেছিল আর তোমাকে বলতেও বারণ করেছিল, ওই জন্য আমি বারণ করলাম যেন মামনিকে তুমি না বলো। বাবা মেয়ে মিলে এখানে কি লুকিয়ে কথা বলা হচ্ছে শুনি? আমাকে রেখে এইসব কি বলা হচ্ছে? বাবাই চুপ করো, মামনি মামনি এসে গেছে, আর কখনো কিন্তু এসে বলবে না, আর যদি বলো তাহলে বলবে আমি এগুলো বলিনি কেমন। তন্নি আব্বুকে ছেড়ে দিয়েই দূরে চলে গেল, আর আদ্রিতা ওর দিকে তাকিয়ে রইল। এবার ঈশান উঠে এসেই ওর সামনে দাঁড়াতেই আদ্রিতা ঈশানের চোখে চোখ রাখলো। ও আদ্রিতার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে দেখে বলল, এই এমন করে তাকিয়ে কি দেখো শুনি? কথা বলে শেষ করতে পারলো না। ঈশান ওর কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। তখন আদ্রিতা একটা রাগী মুঠ নিয়ে বলল, তোমার মতলবটা কি? এই ভর দুপুরে কি শুরু করলে আবার? এমন করে কেন তাকিয়ে আছো তুমি বলো? আমার বউটাকে দেখছি তোমরা অনেক আগে, আর পূর্বাস নিয়ে ট্রাস্টেন কিছু বাইন পারছো না, এখন আমার আদর পাচ্ছে। আর তন্নি সেদিন বলেছিল ওর পুচকে একটা ভাই আসবে কবে, সেজন্য ভাবছিলাম যে খুব শীঘ্রই ওর ভাইটাকে আনার ব্যবস্থা করব। আদ্রিতা রাগ করবে কি? ঈশানের এরকম কথাতে লজ্জায় পুরো লাল হয়ে গেল। তারপর হঠাৎ ওর বুকে মুখ লুকিয়ে বলতে লাগলো, তুমি না ফাজিল একটা, খালি এইসব কথা বলে লজ্জা দাও। তার উপর জানো এইসব বললে আমার প্রচন্ড লজ্জা লাগে, আর তুমি সেগুলোই করো ইচ্ছা করে। তোমাকে লজ্জায় ফেলতে তো আমার ভালোই লাগে। লজ্জায় যখন তোমার গালগুলো টমেটোর মতো লাল হয়ে যায় না, তখন তোমাকে আদর করতে বেশ লাগে। যাও,
তোমার শ্রোতাদের সামনে এইসব কি উল্টাপাল্টা কথা বলো তুমি? তুমি না আসলেই অনেক দুষ্ট আর লুচু একটা ছেলে। তাহলে লুচুগিরিটা করেই দেখাতে হয়। এই না, উল্টাপাল্টা কিছু করবে না একদম। কে শুনে কার কথা? ঈশান হুটহাট করে আদ্রিতাকে ছাড়িয়ে নিয়ে হ্যাচকা টান দিয়ে কোলে উঠিয়ে নিল। আদ্রিতা ওর গলাটা জড়িয়ে ধরতেই ঈশান ওর দিকে ঠোঁটজোড়া এগোলো। আদ্রিতা ওর শার্টের কলার আঁকড়ে ধরে ওর ঠোঁটের সাথে ঠোঁটজোড়া মিলিয়ে দিল। এই যে আপনারা কি দেখেন, সমাপ্ত। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। আজকে এই পর্যন্তই।